So, men and girls, welcome to the class of words and phrase for SSC. তো এটা একদমই ইজি টপিক, ঠিক আছে? মানে 2 নম্বরে পড়ে তোমাদের শর্ট সিলেবাসে, বিশেষ করে এইচএসসি 25 সিলেবাস অনুযায়ী 2 নম্বরে আসে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে? তো 10টা থাকে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। এটাই মনে করো আলাদাভাবে রুল বলতে কিছু ফ্রেজের ব্যবহার শিখতে হবে কিছু, আর খুবই ছোট একটা টপিক, হ্যাঁ। আর পুরোপুরি ওয়ার্ড মিনিং, আর তোমার কি বলে ওটারে, যে রাইট ফ্রম ভার্বসের যে রুল আর তোমার কমপ্লিটিং এর যে রুল, সেই রুল করা মনে থাকলেই তোমার এটা পুরোপুরি A to Z কমপ্লিট, হ্যাঁ। তো এটা ওই রাইট ফ্রম ভার্বস আর কমপ্লিটিং সেন্টেন্সেরই একটা পরিপূরক। তো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ প্রথমে এক্সারসাইজ করবো না আমরা। প্রথমে ওই ওয়ার্ডের আর ফ্রেজ যেগুলো আসে বারবার, মানে অল্প কিছু সংখ্যক ফ্রেজ আর ওয়ার্ড আসে বক্সের ভিতরে, ওইগুলোই বারবার আসে, ঠিক আছে? ওই বক্সটা আগে দেখাই, দেখো। এই যে হোয়াট ডাজ লুক লাইক, হ্যাড টু, হাউ টু, হোয়াটস ইট লাইক, ইন অর্ডার দ্যাট, লেট অ্যালোন, ইট ইজ হাই টাইম, আনলেস, ওয়াজ বর্ন, লেস্ট, এইগুলাই আসে, মানে এর বাইরে তেমন কোনো ওয়ার্ড আসে না। আর এগুলোর ব্যবহার জানলেই বাদ বাকি 10টা 10-এ 10 পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো চলো আগে আমরা ওয়ার্ডের ব্যবহারগুলো শিখে আসি, ঠিক আছে? প্রথমে ওয়াজ বর্ন, এগুলো আমরা মানে সম্পূর্ণটাই ওয়ার্ড মিনিং ভাই। এটা ক্যান দেশে এটা মনে করো উইথ কুলুর মতোই, বাট উইথ কুলু থেকে অনেক সোজা। উইথ কুলুতে তোমার র্যান্ডমলি যে কোনো ওয়ার্ড দিয়ে দেয় না বক্সে, বাট এই জায়গা ফিক্সড। এই যে আমি যে কটা দেখাবো ওয়ার্ড আর ফ্রেজ, এইগুলাই, এর বাইরে একটাও থাকবে না, ঠিক আছে? তো ওয়াজ বর্ন এর ব্যবহার তো আমরা জানি, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন, প্যাসিভ ফর্মে। তো এখানে দেখো প্যাসিভ ভয়েসে ওয়াজ বর্ন ইজ দ্য পাস্ট সিম্পল প্যাসিভ ফর্ম, হ্যাঁ, ইজ দ্য পাস্ট সিম্পল প্যাসিভ ফর্ম অফ বি ভার্ব, বি বর্ন, সরি। ইট ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য ইভেন্ট অফ সামওয়ানস বার্থ, এই যে কারোর জন্মকে বর্ণনা করে। এক্সাম্পল, আই ওয়াজ বর্ন ইন যশোর, আমি যশোর জন্ম। এই যে শুধু ওয়াজ বর্নটা একদম সোজা। এটা কেন যে এইচএসসিতে দিচ্ছে আমার মাথায় কাজ করে না। এটা এইচএসসি, এটা তো 3-4 লেভেলে পারবে। যাই হোক, বি বর্ন ইজ ইউজড ইন ফিউচার অর কন্ডিশনাল সেন্টেন্সেস অ্যাজ অর অ্যাজ অ্যান ইনফিনিটিভ। বি বর্ন মানে কি, ইনফিনিটিভ মানে কি, 2+V1, ঠিক আছে? এর জন্য দেখো 2+B মানে তো কি, বি নিজেই কিন্তু V1, বি এর পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়ার অথবা হ্যাড, তাই তো? আর বির V3 বিন, বি ওয়াজ বিন, এটা। আর যাই হোক, টু বি বর্ন, আচ্ছা এক্সাম্পল প্রথমে দেখি ফিউচারে, ঠিক আছে? শি উইল বি বর্ন নেক্সট মান্থ, ঠিক আছে? এটা আমাদের ফিউচারে বোঝাচ্ছে, মানে সে পরের মাসে জন্মগ্রহণ করবে। এটা তেমন আসে না, বি বর্ন আসে না, এই ওয়াজ বর্নটাই তোমার বেশি দেখা যায়। আর এটা দুই একটা ক্ষেত্রে দেখা যায় বি বর্ন। আবার ইনফিনিটিভের পর টু যুক্ত, এই যে টু যুক্ত বি ভার্ব, টু বি বর্ন ইনটু এ ওয়েলদি ফ্যামিলি ডাজ নট গ্যারেন্টি হ্যাপিনেস। ভালো একটা লাইন, মানে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা তোমার সুখ নিশ্চিত করতে পারে না। যাই হোক, ওয়াজ বর্নটা খালি লেখো ভিডিও পজ দিয়ে, আর বেশি ডিপলি লেখার দরকার নেই। চলো নেক্সট। হ্যাঁ, হ্যাভ টু, আমরা তো এটা জানি, অব্লিগেশন মানে বাধ্যবাধকতা। অব্লিগেশন মানে কি, বাধ্যবাধকতা। নেসেসিটি মানে কি, প্রয়োজনীয়তা। হ্যাভ টু, হ্যাজ টু। ফর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক্সপ্রেসেস অব্লিগেশন। অব্লিগেশন মানে কি, বললাম তো, বাধ্যবাধকতা। অর নেসেসিটি অথবা প্রয়োজনীয়তা। সিমিলার টু মাস্ট মানে কি, কোনো কিছু করতেই হবে, আবশ্যিকতা, অবশ্যই বাধ্যবাধকতাকে বোঝায়। তাই মাস্টের সিমিলার হলো হ্যাভ টু বা হ্যাজ টু। বাট অফেন ইমপ্লাইজ এক্সটার্নাল অব্লিগেশন রেদার দ্যান ইন্টারনাল, মানে বাহ্যিক করণীয়তাকে বোঝায়, এটা বোঝাইছে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ টু, এই যে হ্যাভ টু রেখে গ্যাপ দিয়ে দেবে, আর এই সেন্টেন্সটা থাকবে। পারবা না, পড়লেই পারা যাবে, তো ক্লাস 2-3 লেভেলে পারবে। আচ্ছা, আই হ্যাভ টু ওয়্যার এ ইউনিফর্ম টু ওয়ার্ক, ইটস রিকোয়ার্ড বাই মাই জব। রিকোয়ার্ড মানে কি, আমার চাকরির জন্য এটা প্রয়োজনীয়, তাই তো, নির্ধারিত। এক্সাম্পল, আবার একটা এক্সাম্পল, হি হ্যাজ টু ফিনিশ দিস রিপোর্ট বাই ফ্রাইডে, তার শুক্রবারের মধ্যেই প্রতিবেদনটা শেষ করতে হবে। ইটস এ ডেডলাইন, এটা একটা সময়সীমা, তাই তো, মানে বাধ্যবাধকতা, সময়সীমার ভিতরে বাধ্যবাধকতা হয়েছে, তাই হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপর কি,
হ্যাড বেটারটা একটু অপরিচিত, হ্যাড বেটারটা একটু নতুন, ইন্টারমিডিয়েট হিসেবে। হ্যাড বেটার হলো বাংলা হলো বরং ভালো। হ্যাড বেটার মানে কি? হ্যাড বেটার মানে হলো বরং ভালো, ঠিক আছে। তো হ্যাড বেটারের পরে সবসময় বি ওয়ান বসবে, ঠিক আছে। আর দুইটা জিনিস সবসময় গলায় যেতে পারে, হ্যাড বেটার আর উড রেটার। এরই বড় ভাই হলো উড রেটার, এই যে উড রেটার, এটার মানেও হলো বরং ভালো। আর হ্যাড বেটার দুটোরই মিনিং এক, বাট উড রেটার তখনই হবে যখন সেন্টেন্সে ড্যান থাকবে, অর্থাৎ দুটো ইনডিফিনিট মানে তোমার দুটো ক্লজ থাকবে, একটা তোমার দুটো কি বলে ওটারে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তখন উড রেজার হবে। আর অবশ্যই দেন দ্বারা যুক্ত হবে, এই যে মানে ক্লজ ম্যাটার না, দেন থাকবে, এসে উড রেজারের নিয়ম। আর যেখানে দেন আছে বাট তুমি উড রেজারের জায়গায় হ্যাড বেটার দিছো, ওটা ভুল, বুঝলে? তো দেখো, হ্যাড বেটার স্ট্রং অ্যাডভাইস অথবা ওয়ার্নিং। স্ট্রং অ্যাডভাইস হচ্ছে তোমার খুবই গুরুতর পরামর্শ, ঠিক আছে। অথবা ওয়ার্নিং মানে তো বুঝো, তাই তো। আর হ্যাড বেটার এক্সপ্রেসেস স্ট্রং অ্যাডভাইস অর এ ওয়ার্নিং, ইট ইমপ্লাইজ এ নেগেটিভ consequences if the advice is not followed, although it contain had, it refers to the present or future। দেখো, যদিও ইট কন্টেইনস হ্যাড, এটা হ্যাড কন্টেইন করে, কিন্তু এটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স নির্দেশ করে। হ্যাড থাকিছে তার মানে এই না যে আমার পাস্ট হবে, এটা প্রেজেন্ট নির্দেশ করবে, ঠিক আছে। আচ্ছা, মানে সতর্কতা বা ওয়ার্নিং মানে সহজেই বলা যায় সতর্কতা লিখে রাখা, সতর্কতা, ঠিক আছে, সতর্কতা অথবা কঠোর পরামর্শ। আচ্ছা, এক্সাম্পল দেখো, ইউ হ্যাড বেটার বি অন টাইম অর ইউ উইল মিস দ্য বাস। তোমার সঠিক সময়ে আসা উচিত, না হলে তুমি বাস মিস করবা, ঠিক আছে। এখানে দুটো ক্লজ আছে, কিন্তু পার্থক্য আমার এখানে দেন নেই, তাই আমার হ্যাড বেটার দিলে হয়েছে। শুধু খেয়াল রাখবা দেন হবে উড রেদারে, এর বড় ভাই হলো উড রেদার। ইমপ্লাইজ কনসিকুয়েন্সেস মিসিং দ্য বাস, ঠিক আছে, মানে বাস মিস করার কনসিকুয়েন্সেস মানে কি? পরিণতি। কনসিকুয়েন্সেস মানে পরিণতিকে বোঝায়, বাস মিস করার পরিণতিকে বোঝায়। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখো, দে হ্যাড বেটার অ্যাপোলোজাইজ ফর হোয়াট দে সেড। তাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত তারা যা বলেছে তার জন্য, ঠিক আছে। স্ট্রং অ্যাডভাইস টু অ্যাভয়েড নেগেটিভ রিপ্রিকিউশনস, হ্যাঁ, রিপ্রিকিউশনস, ঠিক আছে। সুন্দর একটা লাইন দেখো, দে হ্যাড বেটার অ্যাপোলোজাইজ ফর হোয়াট দে সেইড। তাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত তারা যা বলেছে তার জন্য, ঠিক আছে। নেগেটিভ মানে এখানে নেতিবাচক, তাহলে স্ট্রং অ্যাডভাইস কঠোর আদেশ, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, নেতিবাচক। দেখো, রেপ্রিকিউশন 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 মানে কি বলা যায়? রেপ্রিকিউশনের ভালো একটা বাংলা বলো। রেপ্রিকিউশন নেতিবাচক প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া লেখো, প্রতিক্রিয়া, ঠিক আছে। রেপ্লিকেশন। হ্যাড বেটার ক্লিয়ার? হ্যাড বেটার হলো ভার্বের, অবশ্যই হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম, এই যে বি ভার্বের বেস ফর্ম, কই অ্যাপোলোজাইজ ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। ভার্বের বেস ফর্ম অবশ্যই বসবে, না এনজি না এস বাই এস, একদম পিওর ভার্বের বেস ফর্ম হ্যাড বেটারের পরে সংযুক্ত করতে হবে। গেল, ভিডিও পজ দাও, ওটা নোট করো। আর উড রেজারটা তো দেখালাম। ভিডিও পজ দাও, ভিডিওর উপর টুকা দাও। উড রেজার দেখো, এটা কি? প্রিফারেন্স মানে কি? একটার থেকে আর একটা অধিক পছন্দনীয়, মানে দুইটার মধ্যে কম্পেয়ার করে কোনটা বেশি ভালো লাগে সেটা বোঝানো। প্রিফারেন্স মানে পছন্দনীয়, মানে একটা থেকে আর একটা বেশি পছন্দ করা, বাছাই করা, ঠিক আছে। উদাহরণে গেলে ভালো বুঝবা। দেখো, উড রেদার এক্সপ্রেসেস প্রিফারেন্স, ঠিক আছে, মানে একটা থেকে আর একটার যে তুলনা, পছন্দের যে তুলনা সেটাকে বোঝায়। ইটস ইউজড টু সে ইউ প্রিফার ওয়ান থিং ওভার অ্যানাদার। দেখলে, এই যে ইউ প্রিফার মানে পছন্দ করো, মানে একটা জিনিস থেকে তুমি আর একটা পছন্দ করো, সেইখানে এটা ব্যবহৃত হবে উড রেদার। আই উড রেদার ড্রিঙ্ক টি দ্যান কফি। আমি চার থেকে কফি পছন্দ করি, একটা থেকে আর একটা পছন্দ করি, তাই উড রেদার ব্যবহৃত হয়েছে। অবশ্যই উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম আইছে, আর উড রেদার যেহেতু তাই আমার দেন আইছে, ঠিক আছে। আচ্ছা, পরের এক্সাম্পল, শি
উড রেদার স্টে হোম টু নাইট, তার বরং ভালো আজকে বাড়িতে থাকা। দেখো এটা কি প্রিফারেন্স অফ টি, ওই যে টি চা পছন্দ করার ওই বিষয়টা। আচ্ছা নিচেটা দেখো, প্রিফারেন্স ফর স্টেইং অ্যাট হোম, স্টেইং হোম মানে তার আজকে বাড়িতে থাকা ভালো, তার বাড়িতে থাকার যে এই দেখো শি উড রেদার স্টে হোম টু নাইট, ঠিক আছে, তার বরং ভালো আজ বাড়িতে থাকা মানে তার বাড়িতে থাকার পছন্দ করাটাকে বোঝায়। দেন দেখো উড রেদার ডট ডট দেন ইজ এ কমন স্ট্রাকচার টু টু কম্পেয়ার প্রিফারেন্স। এই যে সেই পছন্দটাকেই তুলনা করার জন্যই ডাইরেক্ট এই লাইনটা বললে বোঝা যাবে যে আমার দুইটা জিনিসের ভিতর কোনটা পছন্দ সেটা তুলনা বোঝার জন্যই আমাদের উড রেদার ব্যবহৃত হয়। এবার দেখো এক্সাম্পল, আই উড রেদার গো টু দ্য বিচ দেন টু দ্য মাউন্টেন। আমি সমুদ্র সৈকতে যাব পর্বতে যাওয়ার থেকে। আই গো টু দ্য বিচ দেন, দুইটার মধ্যে তুলনা বোঝা দিল। আমার উড রেদার আছে বলে পরের ভার্বের সাথে অবশ্যই বি ভার্ব মানে বেস ফ্রম, আর তারপরে অবশ্যই আমার দেন, বুঝলে? তো সমুদ্র সৈকত, এখন সমুদ্র সৈকত দেখে একটা জিনিস মনে পড়ে গেল, তোমাদের এবার কলেজ থেকে পিকনিক এনেছে? তো শোনো, আমার কলেজ থেকে আমরাই ছিলাম লাস্ট ব্যাচ কলেজ গ্রুপ থেকে, মানে ইন্টারমিডিয়েট থেকে পিকনিকে যাওয়া। আমরা পিকনিকে যাওয়ার পর আর কোনো গ্রুপ কলেজ থেকে আর পিকনিকে যায়নি, আর মনে হয় না কোনো দিন যেতে পারবে। কারণ মনে করো স্যাররা আমাদের কুয়াকাটা নিয়ে গেছিলো, আমরা 45 জন ছিলাম, 45 জন ছেলে ছিলাম। এখন কুয়াকাটায় এমনি আমরা সমুদ্রে যাচ্ছি, তারপরেও আমার 45 জন বন্ধু বান্ধব প্রায় 500 গ্রাম পট মানে গাঞ্জা, যেটা ঠিক আছে 500 গ্রাম পট নিয়ে গেছে। তো ওদের স্যার যথেষ্ট প্রাইভেসি দিছে, যে ওদের আলাদা হোটেলে দিছে, আমাদের আলাদা হোটেলে দিছিল, আর স্যাররা আর একটা হোটেলে ছিল। আর ওই 2 দিন 2 রাত তা স্যাররা আমাদের কোনো খোঁজ খবর নিয়ে ওই 2 দিন 2 রাত আমরা কই আছি কী করতেছি। বাট তারপরেও আমার সুন্দর বন্ধু বান্ধবরা সব ট্রেডিশনাল ফ্যামিলির বন্ধু বান্ধব, কিন্তু কারো বাবা তোমার ডাক্তার, কারো বাবা দেখা যাচ্ছে তোমার করে এই স্কুলের প্রভাষক মানে কলেজের প্রভাষক, তারপর কারো বাবা ব্যাংকার, সেই সব স্টুডেন্টরাই বাসের ভিতরে ভাই পট করেছে। এরপর পরে এসে কলেজে এসে মিটিং হলো, তারপর পোস্টপন হয়ে গেল সব পিকনিক। তোমার ইন্টারমিডিয়েট আর কোনোদিন পিকনিকে যেতে পারবে না, বড় করে একটা নোটিশ টানা দিল যে পিকনিক সংক্রান্ত কোনো নোটিশ প্রিন্সিপালের দপ্তরে আসবে না। এই হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের কাহিনী কলেজ লাইফে। হ্যাঁ, তারা এই পিকনিকে সমুদ্রে যাচ্ছে, আবার গাঁজা এক্সট্রা করে বানায় নিয়ে যাচ্ছে সমুদ্রে। সমুদ্রে যাচ্ছে অলরেডি যাচ্ছে, কিন্তু না, তার এক্সট্রা করে পট করে তারপর সমুদ্রে যেতে হবে। আচ্ছা, এটা পজ দাও ভিডিও দিয়ে নোট করো। চলো, লেট অ্যালোন। এই যে লেট অ্যালোন আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছি। লেট অ্যালোন মানে দূরের কথা, মানে একটা কাজ থেকে একটা তো পারেই না, আর মনে করো আমি হাঁটতেই পারি না, দৌড়ানো তো দূরের কথা। দেখো লেট অ্যালোন মানে দূরের কথা। ইমফেসাইজিং ইম্পসিবিলিটি মানে, ইমফেসাইজিং মানে কি জোর দেওয়া, ইম্পসিবিলিটি মানে কি বলা হয় অসম্ভব কোনো কিছুকে, তাই তো। লেট অ্যালোন ইজ ইউজ টু emphasize দ্যাট সামথিং ইজ ইভেন মোর ইম্পসিবল অর আনলাইকলি। আনলাইকলি মানে কি অবাস্তব, আনলাইকলি দেন অ্যানাদার থিং অলরেডি মেনশন। ইট অফেন ফলোজ এ নেগেটিভ স্টেটমেন্ট। এটি একটি নেতিবাচক বিবৃতিকে কি এরা ফলো মানে অনুসরণ করে আসে। আনলাইকলি মানে লিখে রাখো, এটা অবাস্তব। আচ্ছা, আনলাইকলি মানে অবাস্তব। আচ্ছা, এক্সারসাইজ দেখো, আই ক্যান নট ইভেন বয়েল অ্যান এগ। আমি একটা ডিম সিদ্ধ করতে পারি না, লেট অ্যালোন কুক এ হোল মিল। ঠিক আছে, আর পুরো একটা খাবার রান্না করা তো দূরের কথা, সেটা কুকিং এ হোল মিল ইজ ইভেন মোর ইম্পসিবল দ্যান বয়েলিং অ্যান এগ। ঠিক আছে, মানে রান্না করা তো অনেক দূরের কথা একটা ডিম সিদ্ধ করার থেকে, তাই তো। তো ডাইরেক্ট এরকম লাইন তুলে দেবে, খালি এই জায়গাটা গ্যাপ দিয়ে দেবে, আর উপরে বক্সের লেট অ্যালোন তো থাকবেই, তাই না, একদম সহজ। আবার দেখো এক্সারসাইজ কি, হি ডাজ নট হ্যাভ এনাফ মানি ফর এ বাস টিকিট লেট অ্যালোন এ প্লেন টিকিট। তার বাস টিকিট কেনার মতোই টাকা নেই, সে প্লেনের টিকিট কিনবে কোন থেকে, কিভাবে, তাই তো। কি এখানে এ প্লেন টিকিট ইজ ফার মোর এক্সপেন্সিভ অ্যান্ড দাস ইভেন মোর ইম্পসিবল। সহজ ভাই, মানে একটা সে পারেই না, তার থেকে বড় কিছু পারবে কীভাবে, এটা নোট করে নাও ভিডিও পজতে। এইগুলো কিন্তু বইয়ের হুবাহুবু মানে রুল না, এগুলো কিন্তু আমি কিছু অ্যাড করেছি, কিছু বাদ দিছি, এর জন্য নোট করা লাগবে। ভিডিও পজ দিয়ে নোট করো। চলো নেক্সট। হ্যাঁ, কি হোয়াট ইফ যদি
আচ্ছা, হাইপোথেটিক্যাল সিচুয়েশন অথবা প্রশ্ন, ঠিক আছে। হাইপোথেটিক্যাল আগে নোট করো, এটা আগে বলি তোমার হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে কি। হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে হলো কাল্পনিক যেটা সম্ভবই না, কাল্পনিক কোনো সিচুয়েশন মানে অবস্থা, তাই তো, কাল্পনিক অবস্থা। কাল্পনিক অবস্থা। আচ্ছা, হোয়াট ইফ ইন্ট্রোডিউসেস হাইপোথেটিক্যাল সিচুয়েশন পসিবিলিটিস অর কোয়েশ্চেন্স অফেন এক্সপ্রেসিং ওয়ারি, কনসার্ন মানে কি উদ্বেগ, কনসার্ন অর স্পিকুলেশন অ্যাবাউট দ্য ফিউচার অর অ্যান আনরিয়াল সিচুয়েশন, ঠিক আছে। তো স্পিকুলেশন অ্যাবাউট দ্য ফিউচার, স্পিকুলেশন মানে হচ্ছে তোমার এটা গভীর, তোমার কল্পনা হলো হাইপোথেটিক্যাল, ঠিক আছে, হাইপোথেটিক্যাল মানে কাল্পনিক, আর স্পিকুলেশন এটা হবে জল্পনা শুনি তো বাংলায় কল্পনা, এটা হচ্ছে জল্পনা বা ফটকা, এটা তোমরা শুনে থাকবা, ঠিক আছে। ফটকা মানে যে এমন চিন্তা, মনে করো আকাশ কুসুম চিন্তা ভাবনা, মানে টু ব্রিং এ ক্যাসেল ইন দ্য এয়ার, তাই তো, মানে কি বলা যায়, বাতাসের উপর প্রাসাদ তৈরি করা, মানে যেটা কখনো সম্ভবই না। মানে তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছো, বা দেখা যাচ্ছে বাংলাদেশ ফিফা জিতে গেছে, এরকম চিন্তা ভাবনা। তো কি স্পিকুলেশন অ্যাবাউট দ্য ফিউচার অর অ্যান আনরিয়াল সিচুয়েশন, ঠিক আছে, অবাস্তব কোনো কিছু নিয়ে চিন্তা করা। এক্সাম্পল দেখো, হোয়াট ইফ ইট রেইনস টুমরো, যদি কাল বৃষ্টি হয়, উই উড নট বি এবল টু গো টু দ্য পার্ক, ঠিক আছে। যদি কাল বৃষ্টি হয় মানে এটা অতটাও তোমার কল্পনা বা ফটকা চিন্তা ভাবনা না, বৃষ্টি হতেও পারে নাও পারে, তাই। হোয়াট ইফ দিয়ে আরেকটা দেখো, এটা কি বুঝেছে, এক্সপ্রেসিং কনসার্ন মানে উদ্বেগ, অ্যাবাউট রেইন মানে এই যে কনসার্ন বোঝাইছে এখানে, কনসার্ন মানে বৃষ্টি সম্পর্কে উদ্বেগ বোঝায়। তারপর এক্সাম্পল দেখো, হোয়াট ইফ আই ফেইল দ্য এক্সাম, কি হবে যদি আমি পরীক্ষায় ফেল করি। হাইপোথেটিক্যাল ওয়ারি অ্যাবাউট ফেলিয়ার, ঠিক আছে, কাল্পনিক একটা ভীতি, ফেলিয়ার মানে ব্যর্থতা। এটাও নোট করো ভিডিও পজ দিয়ে। চলো নেক্সট, হয়ে গেছে। আচ্ছা, হর্স লাইক, এটা আরও সহজ ভাই, এই যে হর্স, এখানে আছে গ্যাপ, ঠিক আছে, এটা কিন্তু গ্যাপ, ডট ডট লাইক মানে দুইটা গ্যাপ থাকবে একটা সেন্টেন্সে, দুইটা গ্যাপ থাকবে, যে এই দুইটার মধ্যে এই দুইটা যে কোনো একটা বসবে, ঠিক আছে, একদম সোজা। এটা এক্সারসাইজে গেলে দেখবে একদম সোজা, মানে যেখানে দেখবা দুইটা গ্যাপ আছে ওইখানে হয় এটা বসবে না এটা বসবে। হর্স লাইক এটা কেমন, হোয়াট ডাজ লুক লাইক, অথবা এটা দেখতে কেমন। আচ্ছা দেখো, হর্স লাইক আস্ক ফর এ ডিসক্রিপশন অফ দ্য qualities or characteristics of something personality, atmosphere অথবা experience, etc. এক্সারসাইজ কি, হোয়াটস দ্য নিউ রেস্টুরেন্ট লাইক, দেখো গ্যাপ থাকবে কই, এখানে থাকবে, এই হর্সে থাকবে আর এই লাইকে থাকবে, আর মাঝখানে দ্য নিউ রেস্টুরেন্ট, ঠিক আছে। হর্স দ্য নিউ রেস্টুরেন্ট লাইক মানে নতুন রেস্তোরাঁটি কেমন। ইজ দ্য ফুড গুড, খাবার কি ভালো। আস্কিং অ্যাবাউট দ্য রেস্টুরেন্টস কোয়ালিটিস, ফুড কোয়ালিটিস, ঠিক আছে। আবার দেখো পরের এক্সাম্পল, হোয়াটস লিভিং ইন ঢাকা লাইক, ঠিক আছে, এইটুক দেওয়া থাকবে তোমার, আর এখানে একটা গ্যাপ থাকবে আর এখানে একটা গ্যাপ থাকবে, দুইটা গ্যাপ থাকলে দেখাই তো আছে, এরকম তো আমার একটাই জিনিস আছে, তাই তো, আমার একটাই মাল আছে এরকম দেওয়ার জন্য। তো হোয়াটস লিভিং ইন ঢাকা লাইক গেল, আস্কিং অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ লিভিং ইন ঢাকা গেল, হোয়াট ডাজ লুক লাইক। নেক্সট দেখো, হোয়াট ডাজ লুক লাইক এটা দেখতে কেমন, আস্ক ফর এ ডিসক্রিপশন মানে বর্ণনা, অফ দ্য ফিজিক্যাল অ্যাপারেন্স অফ সামথিং, তাই তো, কোনো কিছুর ফিজিক্যাল অ্যাপারেন্স মানে শারীরিক একটা ম্যাটারাল কোনো কিছুর উপস্থিতিকে বোঝাবে, তাই তো। এক্সাম্পল কি, হোয়াট ডাজ এ বেঙ্গল টাইগার লুক লাইক, থাকবে বেঙ্গল টাইগার তোমার, আর দুই পাশে গ্যাপ থাকবে, হোয়াট ডাজ লুক লাইক দিলে হয়ে যাবে, এ বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে কেমন। আস্কিং অ্যাবাউট ফিজিক্যাল অ্যাপারেন্স, এই যে মানে রয়্যাল বেঙ্গল টাইগার একটা ম্যাটেরিয়াল বস্তু, তার উপস্থিতিকে বোঝাবে, তাই। এবার হোয়াট ডাজ, এই যে আবার এই জায়গায় গ্যাপ থাকবে, হোয়াট ডাজ
আর লুক লাইকে গ্যাপ থাকবে। হোয়াট ডাজ দ্য নিউ বিল্ডিং লুক লাইক, এটুক দেওয়া থাকবে তোমার, তাই তো একদম সোজা সোজা, ঠিক আছে। 3 পরে পড়ার জন্য আস্কিং অ্যাবাউট দ্য বিল্ডিংস ফিজিক্যাল অ্যাপারেন্স, এই যে বিল্ডিং এর ফিজিক্যাল অ্যাপারেন্স বোঝাবে। ভিডিও পজ দিয়ে এটাও নোট করে নাও। ওয়ার্ড ফ্রেজ একদম সহজ, এটা ফুল মার্ক পাওয়া যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ আমরা তো জানি অ্যাজ সুন অ্যাজ অনেকবার ব্যবহার করেছি, টেন্সে ব্যবহার করেছি, তারপর তোমার ওই যে রাইট ফর্ম অফ ভার্বসে ব্যবহার করলাম, কমপ্লিটিং সেন্টেন্সে ব্যবহার করলাম, ক্লজে ব্যবহার করেছি। অ্যাজ সুন অ্যাজ মানে যেতে না যেতেই, খেতে না খেতে, না না, সাথে সাথে, ঠিক আছে, খাওয়ার সাথে সাথে। নো সুনার হ্যাড মানে যেতে না যেতে, আর অ্যাজ সুন অ্যাজ মানে সাথে সাথে। আর অ্যাজ সুন অ্যাজ মানে কি দাঁড়িপাল্লা, এখানেও তোমার প্রেজেন্ট থাকলে ওই পাশেও প্রেজেন্ট থাকবে, এখানে পাস থাকলে ওই পাশেও পাস থাকবে, দুইটাই একই টেন্স হবে। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, ইমিডিয়েট সিচুয়েশন, succession, immediate succession. As soon as indicates that something will happen immediately after another event, ওই যে সাথে সাথেই ঘটবে, তাই। It connects two events in time, এটা দুটো ঘটনাকে একসাথে যুক্ত করে। আচ্ছা, with the second event happening directly after the first, প্রথমটার পরে দ্বিতীয়টা সঙ্গে সঙ্গে ঘটবে। তো কি এক্সাম্পল কি, as soon as I finish work I will call you, আমি আমার কাজ শেষ করার সাথে সাথে আমি তোমাকে কল করব, তাই না। আচ্ছা দেখো, calling will happen immediately after finishing work, কাজ শেষ করার সাথে সাথে আমি তোমাকে ডাকবো। তারপর এক্সাম্পল, as soon as the sun sets, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে it gets cool here, ঠান্ডা পড়তে থাকে। কুলিং ডাউন হ্যাপেনিং ইমিডিয়েটলি আফটার সানসেট, আমরা বুঝবো কীভাবে অ্যাজ সুন অ্যাজ আমরা কই বসাবো, অবশ্যই দুইটা টেন্স এক হবে, দুটো ক্লজ থাকবে, দুইটারই টেন্স সেম, এটাও প্রেজেন্ট আছে এটাও প্রেজেন্ট হবে, তাই সেখানে অ্যাজ সুন অ্যাজ। আর আমরা এক্সাম্পল দেখলে এমনি বুঝে যাবো, এটাও নোট করে নাও, ভিডিও পজ দিয়ে নোট করো। চলো, নিড মোডাল ভার্ব, ঠিক আছে। তো ল্যাক অফ নেসেসিটি, নেগেটিভ কোশ্চেন, ল্যাক অফ নেসেসিটি মানে প্রয়োজনীয়তার অভাব, নেগেটিভ কোশ্চেন। দেখো, নিড ক্যান ফাংশন অ্যাজ এ মোডাল ভার্ব প্রাইমারিলি ইন নেগেটিভ sentences and questions to express a lack of necessity or obligation মানে কি আমরা জানি বাধ্যবাধকতা। in this use it is similar to don't have to মানে প্রয়োজন নেই, এই হ্যাভ টুরই সিমিলার, নিড একটা আলাদা করে বোঝাচ্ছে, তাই নিড মাঝে মাঝে থাকে, সবসময় দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায়। তো এক্সাম্পল দেখো, নেগেটিভ, ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট ইট, এই যে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত, তাই, ঠিক আছে। ইউ ডু নট হ্যাভ টু ওয়ারি মানে নিড মানে কি, ওই ডু নট হ্যাভ টু ওয়ারি, ঠিক আছে, ডু নট হ্যাভ টু ওয়ারি মডাল ভার্ব হিসেবে নিডের ব্যবহার। আচ্ছা, পরের দেখো, কোয়েশ্চেন বোঝায়, নিড আই ব্রিং এনিথিং টু দ্য পার্টি, আমার কি পার্টিতে কোনো কিছু নিয়ে আসা প্রয়োজন, ঠিক। ইজ ইট নেসেসারি ফর মি টু ব্রিং এনিথিং, বুঝলে, ওই নিড মানে মোডাল হিসেবে ব্যবহার হচ্ছে, তাই তেমন আহামরি কিছু না। তো মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয় নিড, অবশ্যই ব্যবহৃত হবে মেইন ভার্ব হিসেবে। মোর কমনলি নিড ইজ এ মেইন ভার্ব ফলোড বাই টু ইনফিনিটিভ, এই যে টু প্লাস ইনফিনিটিভ, টু প্লাস নিড, ঠিক আছে, বসে। অর এ নাউন, একটা নাউন হিসেবে বসে, এক্সপ্রেসিং রিকোয়ারমেন্ট অর নেসেসিটি, ঠিক আছে, প্রয়োজনীয়তাকে বোঝায়, প্রয়োজনীয়তা অথবা ওই একই কথা, রিকোয়ারমেন্ট আর নেসেসিটি একই। এক্সাম্পল দেখো, মেইন ভার্ব হিসেবে আই নিড টু বাই, এই যে ইনফিনিটিভ থাকবে তারপরে, এই যে আই নিড, মেইন ভার্ব নিড, আই নিড টু বাই গ্রোসারি, আমার মুদি জিনিসপত্র কেনা প্রয়োজন। ইট ইজ নেসেসারি ফর মি টু বাই গ্রোসারিজ, আমার মুদি জিনিসপত্র কেনার প্রয়োজনীয়তা বোঝাতে আমি নিড প্লাস ইনফিনিটিভ ব্যবহার করেছি। তারপর এক্সাম্পল মেইন ভার্ব দেখো, ডু ইউ নিড হেল্প, ইজ হেল্প নেসেসারি ফর ইউ, তোমার কি সাহায্য প্রয়োজন, তাই ডু ইউ নিড হেল্প। এটা ভিডিও পজ দিয়ে নোট করে নাও, এগুলো কিন্তু বইতে পাওয়া যাবে না, আমি এর জন্যই নোট করাচ্ছি, না তো করাতাম না। চলো নেক্সট। আচ্ছা, ডেয়ারও নিডের মতোই, ঠিক আছে। ডেয়ার মডাল ভার্ব হিসেবে দেখো, চ্যালেঞ্জ অথবা ব্রেভারি, ঠিক আছে, চ্যালেঞ্জ বা সাহসিকতাকে বোঝায়, নেগেটিভ কোয়েশ্চেন। ডেয়ার ক্যান বি এ মডাল ভার্ব মোস্টলি ইউজড ইন নেগেটিভ
সেন্টেন্স অ্যান্ড কোয়েশ্চেন্স টু এক্সপ্রেস কারেজ অর এই যে সাহস অথবা চ্যালেঞ্জ বোঝানোর জন্য। এক্সাম্পল দেখো নেগেটিভ হিসেবে, হি ডেয়ার নট স্পিক টু দ্য বস লাইক দিস, ঠিক আছে, মানে তার বসের সাথে এভাবে সাহস নিয়ে কথা বলার দরকার নেই। হি ডাজ নট হ্যাভ দ্য কারেজ টু স্পিক লাইক দ্যাট, ঠিক আছে। হি ডেয়ার নট মানে তার বসের সাথে সাহস নেই এভাবে কথা বলা। ডেয়ার মানে সরাসরি সাহস বোঝাবে অথবা চ্যালেঞ্জ বোঝাবে, বুঝলে। এক্সাম্পল দেখো কোয়েশ্চেন বসালে, ডেয়ার ইউ জাম্প ফ্রম দ্যাট হাইট, ঠিক আছে। ডু ইউ হ্যাভ দ্য কারেজ টু জাম্প মানে তোমার কি এখান থেকে লাফ দেওয়ার, এই উচ্চতা থেকে লাফ দেওয়ার সাহস আছে, সেটা বোঝালো, এটা একটা চ্যালেঞ্জ। এবার মেইন ভার্ব হিসেবে ডেয়ারের ব্যবহার। ডেয়ার ক্যান অলসো বি এ মেইন ভার্ব মিনিং টু চ্যালেঞ্জ সামওয়ান টু ডু সামথিং রিস্কি অর টু বি ব্রেভ এনাফ টু ডু সামথিং, ঠিক আছে। কোনো কিছু রিস্কি বা সাহসিকতার কোনো কিছু করার জন্য ডেয়ার ব্যবহৃত হয়। দেখো মেইন ভার্ব, আই ডেয়ার ইউ টু সুইম ইন দ্য ওশান ইন উইন্টার, আমি শীতকালে তোমাকে সাগরে সাঁতার কাটার জন্য চ্যালেঞ্জ করছি, একদম ডাইরেক্ট বলে চ্যালেঞ্জ করছি। ওই সেজন্য ডেয়ার মানে কি কোনো রিস্কি কোনো কাজ করার জন্য ডেয়ার ব্যবহৃত হয়। তো চ্যালেঞ্জিং সামওয়ান, এটাই। ভিডিও পজ দাও, নোট করো। ডেয়ার আর নিট দেখা যায়, ডেয়ার একটু কম দেখা যায়, বাট আসে, অ্যাডমিশনে আসে একদম আসে না তা না, আসে। ভিডিও পজ দাও, নোট করো। আচ্ছা চলো নেক্সট, ইউজ টু তো আমরা জানি, ইউজ টু আমরা টেন্স একবার করে আইছি ইউজ টু, তাই না। তো ইউজ টু অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়, ঠিক আছে। পাস্ট হ্যাবিট অথবা স্টেট, পাস্টের কোনো অভ্যাস বোঝাতে। নো লঙ্গার ট্রু মানে যেটা এখন আর করি না বাট আগে আমি করতাম সেটা। ইউজ টু ডিসক্রাইব এ পাস্ট হ্যাবিট অর এ স্টেট দ্যাট ইজ নো লঙ্গার ট্রু ইন দি প্রেজেন্ট, বর্তমানে সেটা করি না বাট আমি আগে, মানে অতীতের অভ্যাসগত কাজ বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। আচ্ছা, ইট রিফার্স এটা প্রকাশ করে টু সামথিং দ্যাট উই ডান আমরা করেছি বাট অর ওয়াজ ট্রু রেগুলারলি ইন দ্য পাস্ট, অথবা অতীতে নিয়মিত করতাম বাট হ্যাজ চেঞ্জ কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। এক্সাম্পল কি, আই ইউজ টু লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করতাম। আই লিভড ইন ঢাকা ইন দ্য পাস্ট বাট আই ডোন্ট নাও, আমি এখন করি না, আগে করতাম এখন করি না, তাই ইউজ টু। অতীতের অভ্যাস, এই যেটুকু মনে রাখলেই হচ্ছে, অতীতের অভ্যাসগত কাজ মানে ইউজ টু। আচ্ছা পরের এক্সাম্পল দেখো, শি ইউজ টু প্লে দ্য পিয়ানো এভরিডে, সে প্রতিদিন পিয়ানো বাজাতো, এই যে ইউজ টু, এখানে গ্যাপ দেওয়া থাকবে। শি প্লেড পিয়ানো রেগুলারলি ইন দ্য পাস্ট বাট নট এনিমোর, কিন্তু এখন বাজায় না, অতীতের অভ্যাসগত কাজ বাট এখন করে না, সেইখানে ইউজ টু একটা স্পেশাল কেস। তো ভিডিও পজ দাও, এটাও নোট করো। এই হয়ে গেছে না নোট করা? চলো নেক্সট। আচ্ছা নেক্সট এটা, আরে স্লাইডে দেখানো কেন, থাক। আচ্ছা দেখি, দেখো ইট ইজ টাইম অথবা ইটস টাইম, আর্জেন্সি অথবা রিকমেন্ডেশন মানে কি সুপারিশ করা। ইট ইজ টাইম আমরা আগেও অনেকবার করেছি, ওই যে ইট ইজ হাই টাইম প্লাস ভার্বের সাথে বি টু, সেই একই রুল একই জিনিস। ইট ইজ টাইম বক্সে থাকবে তাই, ঠিক আছে। ইটস টাইম অর ইট ইজ টাইম অথবা ইটস টাইম এক্সপ্রেসেস দ্যাট সামথিং শুড বি ডান নাও অর ইন দ্য নিয়ার ফিউচার, অফেন ইমপ্লাইজ এ সেন্স অফ আর্জেন্সি অর রিকমেন্ডেশন। আর্জেন্সি মানে তোমার দ্রুততা বা জরুরি কোনো কিছু। রিকমেন্ডেশন মানে সুপারিশ করা, বুঝলে। রিকমেন্ডেশন সুপারিশ, আর্জেন্সি বা জরুরি কোনো কিছু, আর্জেন্সি। এক্সাম্পল, ইট ইজ টাইম টু, এই যে ইট ইজ টাইমের পরে টু থাকলে অবশ্যই ভাবের সাথে বেস ফর্ম তো হবে। ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু গো হোম, তাহলে ইটস দ্য অ্যাপ্রোপ্রিয়েট মোমেন্ট টু লিভ, এটাই এখান থেকে চলে যাওয়ার অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত সময়। ইটস টাইম ইউ স্টার্টেড, দেখো ইটস টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে ভার্বের সাথে ভি টু হবে। ইটস টাইমের পরে যদি টু থাকে অবশ্যই বেস ফ্রম ভার্বের পি অন হবে। ইউ স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার, রিকমেন্ডিং দ্যাট সামওয়ান শুড স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট দেয়ার ফিউচার নাও, তাহলে পার্থক্য বোঝা গেল। ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে অবশ্যই ভার্বের সাথে, মানে ভার্বের ভি টু হবে। আর যদি ইট ইজ টাইমের পরে টু থাকে অবশ্যই ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম হবে। চলো নেক্সট, ইট ইজ টাইম প্লাস পাস্ট সিম্পল। হ্যাঁ, তাহলে ক্যান এক্সপ্রেস ক্রিটিসিজম অর impatience দ্যাট সামথিং ইজ লেট অর শুড হ্যাভ বিন ডান অলরেডি। ইট ইজ টাইম প্লাস পাস্ট সিম্পল, ওই যে দেখো মিনিং বোঝো আগে। এক্সাম্পলে দেখো, ইটস টাইম ইউ ওয়েন্ট টু বেড,
এটাই উপযুক্ত সময় ছিল তুমি ঘুমাতে যেতে। মানে দেখো ইমপ্লাইজ মানে কি, বোঝায়। ইমপ্লাইজ মানে কি, বোঝায়, বোঝায়। ইমপ্লাইজ ইটস লেট অ্যান্ড ইউ শুড হ্যাভ গন টু বেড আর্লিয়ার। এখন দেরি হয়ে গেছে, তোমার এর আগেই ঘুমাতে যাওয়া উচিত ছিল। ভিডিও পজ দিয়ে ওটা নোট করে ফেলো। আচ্ছা সহজ কিন্তু, ওকে শুধু সাবজেক্ট থাকলে V2 এটুকু মনে রাখতে হবে। চলো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো মানে যেন, অ্যাজ ইফ অ্যাজ দো মানে যেন নিয়ম। আনরিয়েল অবাস্তব কোনো কিছু, কন্ট্রারি টু ফ্যাক্ট সিচুয়েশন। এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্রেজ, কন্ট্রারি টু ফ্যাক্ট সিচুয়েশন। এটা হচ্ছে এই পুরোটার মিনিং হলো বাস্তবতার বিপরীত পরিণতি। বিপরীত পরিণতি, বাস্তবতার বিপরীত পরিণতি, ঠিক আছে। অ্যাজ ইফ অ্যান্ড অ্যাজ দো আর কনজুগেশন। এগুলো কনজুগেশন মানে দুটা সেন্টেন্সকে যুক্ত করে। ইউজ টু ইন্ট্রোডিউস বর্ণনা করতে ক্লজেস দ্যাট ডিসক্রাইব আনরিয়াল অর কন্ট্রারি টু ফ্যাক্ট সিচুয়েশন। দে মেক কম্প্যারিজন দ্যাট আর নট লিটারালি ট্রু। লিটারালি মানে কি, আক্ষরিক অর্থে যেগুলো সত্য না। অ্যাজ ইফ মানে যেন, দেখো এক্সাম্পল কি, হি অ্যাক্টস অ্যাজ ইফ মানে কি, যেন হি ওনস দ্য প্লেস। সে এমনভাবে ভান করতেছে যেন ও এই জায়গার জমির মালিক, তাই তো, যেন সে এইখানের মালিক। হি ডাজ নট ওন দ্য প্লেস বাট হিজ বিহেভিয়ার সাজেস্টস হি ডাজ। ঠিক আছে, সে মালিক না, বাট তার আচার আচরণ সেটা দিয়ে বোঝা যাচ্ছে। তারপর এক্সাম্পল, শি লুকড অ্যাজ দো, যদি যেন সে লুকড যেন শি হ্যাড সিন এ গোস্ট। ঠিক আছে, তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন সে একটা ভূত দেখেছে। কি সেটা, শি ডিড নট অ্যাকচুয়ালি সি এ গোস্ট বাট হার এক্সপ্রেশন সাজেস্টেড এক্সট্রিমলি শক। ঠিক আছে, মানে তার অঙ্গভঙ্গি দেখাচ্ছে যে সে খুবই শক হয়েছে, তাই তো। এক্সট্রিমলি শক, সাজেস্টেড দ্যাট এক্সট্রিমলি, সে আসলে খুবই শক হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেছে। ভিডিও পজ দাও, নোট করো। শক, চরম একটা ধাক্কা খেয়েছে, এক্সট্রিমলি শক। আচ্ছা নেক্সট, এটা চলে আসে ভাই, আমি শেষ মনে করো। অ্যান অ্যাডভার্ব অফ প্লেস, এটা আছে দেয়ারের ব্যবহার। ঠিক আছে, এটা হলো দেয়ারের ব্যবহার। দুটো মনে রাখো, দেয়ার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আর দেয়ার এই যে এখানে কি দিতেছে, ইন্ডিকেটিং এ লোকেশন, লোকেশন দ্যাট ইজ নট দেয়ার মানে হ্যাঁ, মানে কি এই যে দ্য বুক ইজ ওভার দেয়ার, দেয়ারে গ্যাপ দিতে পারে, সেখানে দেয়ার বসাতে হবে। তাই এখানে অধিকাংশই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় দেয়ার। তোমার ওই বক্সে মানে আমাদের এক্সারসাইজে ওয়ার্ড ফ্রেজে ডাইরেক্ট যে এক্সারসাইজ, বাট এগুলোর দেয়ারের আর কিছু ক্ষেত্র। আবার কি, ইন্ডিকেটিং এ পয়েন্ট ইন এ প্রসেস অর আর্গুমেন্ট। দেখো উই স্টপড দেয়ার, আমরা সেখানে থামলাম, অ্যান্ড হ্যাড লাঞ্চ, এবং দুপুরের খাবার খেয়ে নিলাম। আচ্ছা, এ প্রোনাউন স্পেসিফিক্যালি অ্যান এক্সপ্লেকটিভ অর ডামি পারসন। আচ্ছা, এক্সপ্লেকটিভ, এক্সপ্লেকটিভ মানে বাধ্য, ব্যাখ্যামূলক। এক্সপ্লেকটিভ ব্যাখ্যামূলক, ব্যাখ্যামূলক, ওয়ার্ড মিনিং শিখে রাখো। ঠিক আছে, ব্যাখ্যামূলক। আচ্ছা, ইউজ টু ইন্ট্রোডিউস এ সেন্টেন্স অর ক্লজেস when the subject follows the verb. This is often used with forms of the verb to be. আচ্ছা এক্সাম্পল দেখো, দেয়ার আর মেনি পিপুল ইন দ্য পার্ক। এই যে এটা আসে, ঠিক আছে, দেয়ারে গ্যাপ দিয়ে দেয় আর বাদ বাকি থাকে। আরটা, দেয়ার সিমস টু বি এ প্রবলেম, মনে আছে সেখানে একটা সমস্যা হয়েছে। নোট করার কিছুই নেই, দেয়ারে দুটা ব্যবহার তাই বর্ণনা করা হয়েছে। নেক্সটে চলে গেলাম। আচ্ছা, আর ইটের ব্যবহার, ইট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আর মাঝে সাথে এখানে ক্ষেত্র করা দিয়ে দেয়া। দেখো, ফর থিংস বস্তুর জন্য। আই স এ বার্ড, ইট মানে এই এ বার্ড, ইট ওয়াজ সিঙ্গিং বিউটিফুলি, এটা সুন্দরভাবে গান করছিল। ফর ওয়েদার আবহাওয়ার জন্য, টাইম সময়ের জন্য, ডিস্টেন্স দূরত্বের জন্য, ইটস গোয়িং টু বি এ হট ডে, এটা ওয়েদার বোঝালো। এটা একটা খুবই উষ্ণতম দিন হতে যাচ্ছে। ইটস 3 o'clock, এখন 3টা বাজে, টাইম বোঝালো। ইটস এ লং ওয়ে টু দ্য স্টোর, দোকানের ডিস্টেন্স দূরত্ব, এখনও কিন্তু দোকানে যেতে অনেক দূরত্ব বাকি। আচ্ছা, টু পোস্টপোন সাবজেক্ট আর অবজেক্ট, একদম ডাইরেক্ট সাবজেক্ট হিসেবে বসে। ইটস নাইস টু সি ইউ, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আচ্ছা চলো নেক্সট, এবার একটা এক্সারসাইজ করা যাক।
এই সেই কমপ্লিটিং সেন্টেন্সের এক্সারসাইজ। আমরা তো জানি কমপ্লিটিং সেন্টেন্স বলতে কেন ওয়ার্ড ফ্রেজে, তাই তো। তো ওয়ার্ড ফ্রেজ 2 নম্বরে পড়ে। আর দেখো মানে ভুল যায় না বললেই চলে, কারণ এই 10টা বক্সে দেওয়া থাকে আর ঘুরে ফিরে এই কয়টা, আর আমি যে কয়টা করালাম ওই কয়টা আর এই কয়টা, মানে এই এর বাইরে আর কিছু নেই। এই এক্সারসাইজে যে কয়টা দেখাবো আর আমি আগে স্লাইডে যেগুলো দেখাই আসলাম এর বাইরে ওয়ার্ড ফ্রেজ আর কিছুই নেই। হ্যাঁ, ওইগুলাই ঘুরাই ফিরে পড়ে। তো চেষ্টা করি। দ্য চাইল্ড ক্যান নট ওয়াক ড্যাশ রান ইন দ্য ফিল্ড লেট অ্যালোন। দেখো মানে কি, দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, বাচ্চাটি হাঁটতেই পারে না, লেট অ্যালোন দূরের কথা রান ইন দ্য ফিল্ড। আমরা একটু আগে দেখে আসলাম না, লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড মানে তোমার মাঠে দৌড়ানো তো দূরের কথা, যে সে হাঁটতেই পারে না, মাঠে দৌড়ানো দূরের কথা। নয়ন বিশ্বাস ইজ এ রিনাউন্ড টিচার, একজন বিখ্যাত শিক্ষক। হি ড্যাশ ইন 1960, এই রে 1960, আচ্ছা হি ওয়াজ বর্ন কই, এই যে ওয়াজ বর্ন হয়ে গেল। তারপর আমার লেট অ্যালোন কই, লেট অ্যালোন হয়ে গেল, ওয়াজ বিও ওয়াজ বর্ন। আচ্ছা, অ্যাট প্রেজেন্ট বর্তমানে দ্য চিলড্রেন ডু নট নো ড্যাশ সুইম ইন দ্য ওয়াটার, তাই তো। কি দিয়েছে এটা, বর্তমানে বাচ্চারা জানে না, ডু নট নো ড্যাশ সুইম ইন দ্য ওয়াটার, ড্যাশ সুইম ইন দ্য ওয়াটার, বা ওটা কি দেওয়া যায় বর্তমানে, চেষ্টা করো তো এটা কি দেওয়া যায়। এই যে হাউ টু তো আছে, এটা একটু আনকমন কিন্তু, এই যে হাউ টু, এটা আমরা স্লাইডে দেখিনি। হাউ টু আছে, হাউ টু দেওয়া আছে। অ্যাট প্রেজেন্ট দ্য চিলড্রেন ডু নট নো হাউ টু সুইম ইন দ্য ওয়াটার। আচ্ছা, প্যারেন্টস ড্যাশ ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন, আমার হ্যাড টু আছে, হ্যাড টু দিয়ে দেবো, বাধ্যবাধকতা, তাই তো। পিতামাতাদের তো তাদের সন্তান লালন পালন করতেই হবে, যতই কষ্ট হোক না কেন। তোমার বাবা মা থাকতে তুমি কোনোদিন না খেয়ে থাকবে না, তাই না, যত কষ্টই হোক ওরা তোমার ফার্স্ট প্রায়োরিটি দেবে। হ্যাড টু, প্যারেন্টস হ্যাড টু ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন। আচ্ছা, নেক্সট দেখো, রিমা স্টাডিড হার্ড ড্যাশ জিপিএ 5 শুড বি মিস। এই লিস্টের তো আমি রুল তোমাদের, লিস্টেরটা আমি আগে বলেছি হয়তো, ঠিক আছে। তারপরে লিস্ট মানে কি, লিস্ট মানে হলো পাশে ভয় হয় এমন, ঠিক আছে, আগে লিখে দিই লিস্ট। আচ্ছা, হ্যাড টু গেল, আমার লিস্ট গেল। লিস্টের ব্যবহার যে একটা কাজ যদি না করি আর একটা কাজ হবে না, পাশে ভয় হয় এমন। রিমা স্টাডিড হার্ড, না নয়তো, দেখো রিমা কঠোরভাবে পড়াশোনা করে, নয়তো জিপে 5 শুড বি মিসড, জিপে 5 না হলে মিস হয়ে যাবে। এবার ফাদার, এই যে দেখো দুইটা গ্যাপ, এইটাই সব থেকে সোজা হয়। ফাদার ড্যাশ এ গোস্ট, আবার ড্যাশ, তাহলে এই দুইটা গ্যাপ আছে আমার এই জায়গায় খালি, তাই না। ফাদার হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, হয়ে গেল। এবার তানিশা ওয়েন টু কলেজ ড্যাশ শি কুড লার্ন সামথিং। আচ্ছা, ইন অর্ডার মানে যাতে, ইন অর্ডার মানে হলো যাতে, ইন অর্ডার দ্যাট, ঠিক আছে, যাতে সে কিছু শিখতে পারে। আচ্ছা, ড্যাশ পিপুল স্টপ কারাপশন ফ্রম সোসাইটি। আচ্ছা, এই যে কইছে ইট ইজ হাই টাইম, এই যে ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়, মনে আছে আগে করে আছে উপযুক্ত সময়, তারপরে সাবজেক্ট থাকলে তার সাথে B2 হবে, বুঝলে। ইট ইজ হাই টাইম দিয়ে দাও, ইট ইজ ক্লু এডে, সাবজেক্ট প্লাস B2 উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম, আর্জেন্সি বোঝালো এর জন্য। ইট ইজ হাই টাইম পিপুল স্টপ কারাপশন ফ্রম সোসাইটি। আচ্ছা, ড্যাশ সুইমিং ইন দ্য রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইট সিমস না নিউ এক্সপিরিয়েন্স। আচ্ছা, কি আছে, হর্স সিট লাইক, হর্স সিট লাইক, সম্পূর্ণ মিনিং হোয়াটস ইট লাইক, এটাকে নদীতে সাঁতার কাটা কেমন সেটা বোঝালো। আচ্ছা, নদীতে সাঁতার কাটা কেমন ইন দ্য রিভার। আচ্ছা, ওই তো হলো তো। তারপর দেখো, ইউ উইল নট সাকসিড ইন লাইফ ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড আনলেস
এই যে আনলেস, যদি না, কমপ্লিটিং সেন্টেন্সে করেছি মনে হয় আনলেসের ব্যবহার। আনলেস মানে যদি না, আনলেস, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। তো এই সহজ তো ভাই, এই 10টায় হয়। আর 4-5টা প্র্যাকটিস করলে, বেশি করা লাগবে না, 4-5টা বোর্ড কোশ্চেন আগেগুলো রিভাইজ দিয়ে দেবা, সব হবে, ঠিক আছে। তারপরেও ওই ওয়ার্ডের ব্যবহারগুলো ওই যে কটা দেখালাম ওই কটা, ওর বাইরে আসে না। হর্স লাইক, হোয়াট ইজ লাইক, এইগুলো নতুন, এই যে ইন অর্ডার দ্যাট, এগুলো তো এমনি মিনিং করলেই তুমি সেন্টেন্সে বসাতে পারবা, কোনো সমস্যা নেই। তো এটাই ফুল মার্ক পাবা, কোনো পেইন হবে না, ঠিক আছে। তো শেষ মনে হয়, শেষ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আর যেগুলো প্রয়োজন আমি কয়টা এক্সারসাইজ নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফেসবুক গ্রুপের লিঙ্ক, তো ওইখান থেকে এক্সারসাইজগুলো দেখে নিবা। তো আজকের ক্লাসে পর্যন্তই হলো। নেক্সট প্রিপোজিশন করতে হবে, ঠিক আছে। নেক্সট প্রিপোজিশনটা করবো আমরা। প্রিপোজিশন বাকি আছে তাই না? প্রিপোজিশন। তো এরপরে প্রিপোজিশনের ক্লাসে দেখা হবে। তো ওয়ার্ড ফ্রেজ তো শেষ। গুড বাই।